আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা যুদ্ধবিরতির সর্বশেষ আলোচনায় মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব মেনে নিয়েছেন তারা। এবার ইসরায়েল তা মানবে কিনা সেটি তেল আবিবের উপর নির্ভর করছে এবং বল এখন ইসরায়েলের কোর্টে রয়েছে বলে হামাস মন্তব্য করেছে। দলের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু শনিবার এক বিবৃতিতে একথা জানিয়ে বলেন, তাদের আলোচক দল মিশরের রাজধানী কায়রোয় ফিরে গেছেন এবং তারা যুদ্ধবিরতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে সলা পরামর্শ করছেন। কানু বলেন, ইসরায়েলি মার্কিন সেনা ইদান আলেকজান্ডারকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়ার এবং অপর 4 বন্দির লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হামাস নিজের ছাড় দেওয়ার মানসিকতা প্রমাণ করেছে। এর মাধ্যমে হামাস মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। হামাসের এই মুখপাত্র বলেন, মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব গ্রহণ করার যে পদক্ষেপ তার সংগঠন নিয়েছে তা গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বিকল্প নয়, বরং এটি গাজা যুদ্ধ বন্ধ করে উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের আলোচনা শুরু করার সুযোগ সৃষ্টি করবে। হামাস কোনো অসম্ভব শর্ত দিতে চায় না বলে কানু উল্লেখ করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ার রক্ষা করার লক্ষ্যে গাজা যুদ্ধ বন্ধ করতে গড়িমসি করছেন বলে হামাসের এই মুখপাত্র অভিযোগ করেন। তিনি বলেন, গত 2রা মার্চ থেকে গাজায় মানবিক ত্রাণের প্রবেশ বন্ধ করে দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে তেল আবিব। ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন জেনারেল স্বীকার করেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী হামাসকে পরাজিত করতে পারবে না। হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর অসহায়ত্বের কথা স্বীকার করে আইজাক বারাক সতর্ক করে দিয়ে বলেন, নতুন যে কোনো যুদ্ধ বন্দীদের জীবনকে বিপন্ন করতে পারে এবং ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা বাড়াতে পারে। তিনি বলেন, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল নতুন সেনা কমান্ড প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসের ফাঁদে পড়েছে। এদিকে একটি ইহুদিবাদী সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে তাদের হুমকি বাস্তবায়ন করতে পারেনি। চ্যানেল 24-এর এক প্রতিবেদক লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট গাজার জন্য নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং ইসরায়েল এই অঞ্চলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে সরাসরি আলোচনার জন্য একজন প্রতিনিধি পাঠায় এবং ফলাফল হল ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের হুমকি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ওয়ালা ওয়েবসাইটের সামরিক বিশ্লেষক আমির বখবাউট বলেছেন, ইসরায়েলের নাহাল ওজ সামরিক ঘাঁটির অন্ধকার চিত্র হল সেখানে বিপুল সংখ্যক সেনা উপস্থিতির পরও তারা প্রতিরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না এবং প্রায় 15 মিনিট পর পরাজিত হয়েছিলেন। আমির বখবাউট আরও বলেন, এই যুদ্ধে হামাস একটি স্পষ্ট বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। একটি সামরিক তদন্তের ফলাফল থেকে দেখা যায়, 2023 সালের 7 অক্টোবর পরিচালিত আল-আকসা ফ্লাড অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনী নাহাল ওজ ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছিল এবং এই ব্যর্থতার ফলে কয়েক ডজন ইহুদি সেনা নিহত হন এবং আরও বেশ কয়েকজনকে আটক করা হয়। তাছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় 2023 সালের 7 অক্টোবরের পর প্রথমবারের মতো স্বীকার করেছে, গাজায় প্রতিরোধকামীদের বিরুদ্ধে যুদ্ধে 87,000 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। সাম্প্রতিক যুদ্ধের সময় সেনাবাহিনীকে সহায়তা করার জন্য ডাকা রিজার্ভ সেনাদের মধ্যে আঘাত এবং অঙ্গহানির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, আহত এবং অঙ্গহানি হওয়া সেনাদের অর্ধেকের বয়স 30 বছরের কম। ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো ঘোষণা করেছে তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে হওয়া চুক্তি বানচাল করতে দেবেন না এবং গাজার সুড়ঙ্গগুলোকে তাদের সন্তানদের কবর বানানোর সুযোগ দেবেন না। শনিবার তারা তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে এই ঘোষণা দিয়ে বিক্ষোভের ডাক দেন। বন্দীদের পরিবারগুলোর এক বিবৃতিতে বলা হয়, যেখানে নেতানিয়াহু নতুন যুদ্ধ শুরুর হুমকি দিচ্ছেন, চুক্তি লঙ্ঘন করছেন এবং বন্দীদের জীবন ঝুঁকিতে ফেলেছেন, সেখানে আমরা আজ স্পষ্ট বার্তা দেব, আমরা গাজার সুড়ঙ্গকে আমাদের সন্তানদের কবর হতে দেব না। একই সঙ্গে পরিবারগুলো সব বন্দীর একসঙ্গে মুক্তির দাবি জানিয়েছে। ইসরায়েলি হিসাব অনুযায়ী গাজায় এখনও 59 জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে অন্তত 22 জন জীবিত। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে 25 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। গাজা উপত্যকার সীমান্তগুলো পুনরায় চালু করে সেখানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছিল ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।
এরপর শনিবার যুক্তরাষ্ট্র হুথিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায়। খবরে বলা হয়, হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এর আগে ইয়েমেনের শক্তিশালী হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে নরক নেমে আসবে। আল জাজিরা বলছে, মার্কিন হামলার পর ইয়েমেনে প্রাণহানির সংখ্যা প্রাথমিকভাবে 19 বলে জানানো হয়েছিল। তবে হুথিদের সহযোগী আল মাসিরা টিভি জানিয়েছে, ইয়েমেনের সাদায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা 6 থেকে বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 4 শিশু এবং একজন নারী রয়েছেন। সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তাছাড়া রাজধানী সানায় আরও 13 জন নিহত হন। সর্বশেষ হিসাব অনুসারে মার্কিন হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে। ইয়েমেনে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো। ফিলিস্তিনের হামাস বলেছে, এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার উপর জঘন্য হামলা। ইসলামিক জিহাদ এই হামলাকে ফিলিস্তিনি জনগণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের প্রতি যুক্তরাষ্ট্রের নির্লজ্জ সমর্থনের বহিঃপ্রকাশ বলে বর্ণনা করেছেন। কয়েকটি প্রতিরোধ সংগঠনের জোট পপুলার রেজিস্ট্যান্স কমিটি ইহুদিবাদী সত্তাকে রক্ষার এই মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। কমিটি বলেছে, ইসরায়েলি গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে ইয়েমেনের সাহসী জনগণ দৃঢ়ভাবে দাঁড়ানোর পর এই আগ্রাসন চালানো হলো। এখানে মার্কিন নৃশংসতা পরাজিত হবে, ইয়েমেনেরই জয় হবে। ইরাকি প্রতিরোধ সংগঠন কাতাইব হিজবুল্লাহ বলেছে, ইয়েমেনে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আবার প্রমাণ করেছে তারা বৈশ্বিক অপরাধের প্রধান পৃষ্ঠপোষক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবার হামলা চালিয়েছে ইসরায়েল। উপত্যকায় সর্বশেষ 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন সাংবাদিক ও বেশ কয়েকজন সহায়তা কর্মী রয়েছেন। আল জাজিরা বলেছে, উত্তর গাজার বেত লাহিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে 9 জন নিহত হন, যাদের বেশিরভাগই সহায়তা কর্মী। তাছাড়া জোহর আল দিকে ড্রোন হামলায় আরও 2 জন নিহত হন। অন্যদিকে বেত লাহিয়ায় আরও এক ফিলিস্তিনি বালককে গুলি করে হত্যা করা হয়েছে। একই হামলায় আরেক মহিলার পিঠে গুলি লেগেছে। রাফা শহরের পশ্চিমে তাল আস সুলতান এলাকায়ও এক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হন। রাফার উত্তর পশ্চিমে আল শাকুশ এলাকায় আল কান পরিবারের একটি তাঁবুতে ইসরায়েলি কোয়াডকপ্টার থেকে বোমা নিক্ষেপের পর আহত হন আরও 8 জন। স্থানীয় কর্তৃপক্ষের মতে, গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় 150 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদিকে গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণ থেকে 61 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের সময় তাদের ওই হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত করা হয়েছিল। গত কয়েকদিনে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স দলগুলোর প্রচেষ্টায় এসব লাশ উদ্ধার করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যথাযথভাবে সমাহিত করার জন্য এসব লাশ উদ্ধার করা হচ্ছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স দলগুলো 13 মার্চ এসব লাশ উত্তোলন প্রক্রিয়া শুরু করে। আনাদোলু জানিয়েছে, প্রথম দিনে 10 জন অজ্ঞাত ব্যক্তি সহ 48টি লাশ উদ্ধার করা হয়। দ্বিতীয় দিনে তারা আরও 13টি লাশ উদ্ধার করেন, যার মধ্যে 3টি এখনও অজ্ঞাত। পরিচয় শনাক্ত হওয়া লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, যুদ্ধের সময় হাসপাতালের উঠানে প্রায় 160টি লাশ সমাহিত করা হয়েছিল। এই লাশ উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে। পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না বলে জানিয়েছে ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। তিনি বলেছেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইরান নিজের অংশীদারিত্ব ধরে রাখতে বদ্ধপরিকর। তিনি শনিবার নিজের ভেরিফাইড এক্স পেজে লিখেছেন, ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না। বৈশ্বিক তেলের বাজারে নিজেদের শেয়ার ধরে রাখার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না। তিনি বলেন, বেশ কয়েকজন মন্ত্রীকে নিষেধাজ্ঞা প্রতিহত করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তেল মন্ত্রণালয় এ কাজে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানান মোহাজেরানি। তিনি বলেন, এর আগের নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে ইরান যে সফলতার পরিচয় দিয়েছিল তা থেকে সৃষ্ট উষ্মার কারণে তেলমন্ত্রীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে প্রথমবার ক্ষমতা গ্রহণ করে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছিলেন। তিনি ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রত্যয় জানিয়েছিলেন, যদিও তার সে অভিপ্রায় কখনো পূরণ হয়নি। এবার 2025 সালের জানুয়ারি মাসে আবার ক্ষমতা গ্রহণ করে ইরানের বিরুদ্ধে একই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইরান সরকারের মুখপাত্র মোহাজেরানি মূলত মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণার জবাব দিলেন।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।